আজকে এই ভিডিওটা যারা প্রেগনেন্ট বা যারা প্রেগনেন্সিতে কল্যাণী এমসে ডেলিভারির জন্য ভর্তি হতে চাইছো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমরা এত হেল্প পাবে যে আমাকে থ্যাংক ইউ বলতে বাধ্য হবে। আমার ডেলিভারি কল্যাণী এমসেই রিসেন্টলি হয়েছে। যেহেতু আমি নতুন মা, আমার কাছে খুব একটা টেনশনের বিষয় ছিল যে আমি কী নিয়ে যাব, কী ওখানে দরকার, কী প্রসিডিওর আছে, সব ডিটেলস যাতে কোনো ভিডিওতে পাই। তো আমি একটা কোনো ভিডিও ইউটিউবে পাইনি, তাই আমি ভেবেছিলাম যে আমার ডেলিভারি হওয়ার পর আমি যাতে সবাইকে হেল্প করতে পারি, তাই আমি সব ডিটেলস এই ভিডিওতে দিচ্ছি। তুমি যদি পুরো প্রেগনেন্সিতে ওপিডিতে দেখিয়ে থাকো কল্যাণী এমসে, তাহলে তারা তো তোমাকে একটা ডেলিভারির জন্য ভর্তির ডেট দেবেই। এছাড়াও যদি তোমার তার আগে কোনো পেন হয়ে থাকে বা তুমি এমার্জেন্সিতে দেখাতে চাও বা ভর্তি হয়ে যেতে চাও ডেটের আগে, তাহলে তোমাকে গিয়ে এই এমার্জেন্সি বিল্ডিং বা আইপিডি বিল্ডিংয়ে গিয়েই দেখে সেখানের নার্সিং স্টাফদের সাথে সব কথাবার্তা বলে ডিটেলস দিয়েই লেবার রুমে গিয়ে চেক আপ করিয়ে তোমাকে ভর্তি হতে হবে ডেলিভারির জন্য। এমার্জেন্সি বিল্ডিং বা এমার্জেন্সি ওয়ার্ড 24/7 24 ঘন্টাই খোলা থাকে। তো তোমার রাত দিন কোনো সময় টেনশন নেই যে কোন টাইমে গেলে পাবো কি কোন টাইমে পাবো না। এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই থাকে ফিমেল সিকিউরিটি, আর পুরো লম্বা একটা হল রুমের মতো ওপেন। সেখানে থাকে নার্সিং স্টেশন, এখানে সব নার্সরা অ্যাভেলেবেল থাকে সব সময়। আর তার পাশেই যে পার্টিশন করা রুমগুলো, ওপেন আছে রুমগুলো কিন্তু পার্টিশন করা। প্রত্যেকটা ভাগেই কিছুটায় থাকে হচ্ছে ডেলিভারি পেশেন্ট, কিছুটায় থাকে যারা অন্য রকম পেশেন্ট, কিন্তু সবাই ফিমেল। আর প্রত্যেকটা রুমের মধ্যে প্রায় 10টা করে বেড, আর বেডের পাশেই থাকে মেডিসিন কাউন্টার, যার উপরে মেডিসিন আর নিজের কিছু স্টাফ তুমি রাখতে পারবে। আর বেডের সামনেই থাকে হচ্ছে একটা টেবিলের মতো, যেটা রোটেটেবল, মানে উঁচু নিচু করা যায়, খাওয়ার সময় যাতে তোমাদের সুবিধা হয়। আর ওই টেবিলটা সবসময় পরিষ্কার থাকতে হয়, কারণ টেবিলের উপরেই তোমার খাওয়ার যখন দিয়ে যাবে সেটাও রাখবে, প্লাস ডক্টররা এসেও যত ফাইল অ্যান্ড চেক আপ করে তার উপরেই রাখে, আর নার্সরা এসেও মেডিসিন সেখানেই দেয়। আর প্রত্যেক বেডের সাথেই থাকে একটা করে টুল, যাতে বাড়ির লোক এসে বসতে পারে তাতে। আর এরকম প্রত্যেক বেডেরই চারিপাশে এরকম কার্টেনের এরিয়া থাকে, যে তুমি যখন প্রাইভেসিতে বসতে চাও, কারোর সাথে কথা বলতে চাও বা ফিডিং করাতে চাও, তো পর্দা টেনে দিতে পারো যাতে তুমি প্রাইভেটলি সব কাজ করতে পারো। তো তোমার যখন ডেলিভারি হয়ে যাবে তারপরে তোমাকে এই ওয়ার্ডেই দিয়ে দেওয়া হবে জেনারেল বেডে। প্রত্যেকটা বেডই সুইচে আপ ডাউন হয়, যেটা খুবই ভালো। প্রেগনেন্সির পরে উঠতে বসতে খুবই কষ্ট হয়, বেডটা যখন এরকম অটোমেটিক্যালি নিজেই উঁচু নিচু করতে পারবে সেটা খুবই আরামদায়ক। প্রত্যেক দিন রাত্রেবেলায় স্টাফরা তোমাকে নতুন ফ্রেশ বেডশিট, ফ্রেশ পিলো কভার আর গায়ে দেওয়ার চাদর দিয়ে যাবে, যেটা সকালবেলা উঠে চেঞ্জ করে ফেলতে হবে একদম সকালেই ডক্টর আসার আগে। এখানে কিন্তু ডেলিভারির পরে বেবিকে আলাদা করে কোনো বেবি বেড বা বেবি কার্টে রাখা হয় না, সবসময় মায়ের সাথে মায়ের গায়ে এখানে রাখতে বলা হয় সেম বেডে। এটা খুবই ভালো, কারণ মায়ের সাথে বন্ডিংটা তাহলে খুবই ভালো হয়। এবার তোমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব, যেগুলো প্লিজ মন দিয়ে শোনো, নয়তো আমাদের মতো তোমাদেরও সাফার করতে হতে পারে, দৌড়োদৌড়ি করতে হতে পারে ডেলিভারির সময়। এমসে ডেলিভারি করানোর জন্য, মানে অপারেশন করানোর জন্য যা যা লাগে সেগুলো তোমাকে কিনে দিতে হবে। তো তোমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে তার আগেই তোমার বাড়ির লোককে একটা চার্ট ধরিয়ে দেবে তারা, যে স্লিপে লেখা থাকবে যে কী লাগবে। তোমাকে নিচেই যে অমৃত, মানে যে ওষুধের কাউন্টার, সেখান থেকে সব কিনে তাদেরকে দিয়ে দিতে হবে। সেখানে যে প্রথম অ্যামাউন্টটা তোমার খরচ হবে সেটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5,000 টাকা। সবার ক্ষেত্রে হয়তো সেম হবে না, কম বেশিও হতে পারে, আমি বলছি না যে সেম হবে সবার ক্ষেত্রে। তো আমার লেগেছিল প্রায় 5,000 টাকা প্রথম ধাপেরই ওষুধগুলো কেনার জন্য। যেগুলো অপারেশনে লাগবে সেগুলো তারা নিয়ে নেবে, আর যেগুলো তোমার মেডিসিন চলবে, মানে ডেলিভারির পরে এই যে কদিন হসপিটালে ভর্তি থাকবে, সেগুলো তোমাকে তোমার সাথে এই বেডের পাশেই যে মেডিসিন, যে ছোট্ট একটা কাউন্টারের মতো বানানো, সেখানে দিয়ে দেবে, সাজিয়ে রাখতে হবে, যাতে তোমার রোজ এই মেডিসিনগুলো নার্সরা এসে দেখে তোমায় দিতে পারে। আচ্ছা, একটা এখানে তথ্য দেব, তোমার যে রেগুলার মেডিসিনগুলো বাড়িতে চলবে, মানে প্রেগনেন্সির সময় যদি তোমার থাইরয়েড, সুগার, প্রেশার, এই মেডিসিনগুলো চলে থাকে, সেগুলো তুমি প্লিজ নিয়ে যাবে ডেলিভারির সময়। কারণ তোমার নয়তো সেগুলো কিনতে হবে নতুন করে, যেরকম আমার সময় হয়েছিল। বাড়িতে আমার এই সব মেডিসিন ছিল, আমি তো জানতাম না, আমি জাস্ট চেক আপে গেছিলাম, কিন্তু আমার ডেলিভারির জন্য ভর্তি করে নিয়েছিল আর্জেন্টলি। তো আমাকে সব এই মেডিসিন আবার বাইরে থেকে কিনে তাদের দিতে হয়েছিল, যেহেতু আমি 8 দিন ভর্তি ছিলাম, তো ওই 8 দিন আমার ওই ওষুধগুলো চলেছিল। তো
আমার এটা গায়ে লাগছিলো, কারণ আমার সব ওষুধ বাড়িতে সব ধরাই ছিল। আর যাদের সুগার আছে, সুগার যদি টেস্ট করে থাকো নিজের রোজ বাড়িতে, যে সুগারের মেশিন হয় ছোট, সেই মেশিনটাও প্লিজ নিয়ে যাবে, কারণ ওখানে যাদের সুগার থাকে আফটার ডেলিভারিও রোজ সুগার টেস্ট হয়, 2বার বেবিরও সুগার টেস্ট হবে। তো আমার ক্ষেত্রে আবার বাইরে থেকে আমার সুগারের মেশিন কিনতে হয়েছিল, যেটা আমার খুব গায়ে লেগেছিলো। যখন তুমি বেডে শুয়ে থাকবে ফার্স্ট দিন থেকে লাস্ট দিন অবধি, যে কদিন তুমি ভর্তি থাকবে, মিনিটে মিনিটে ডক্টর, মিনিটে মিনিটে ইন্টার্নসরা, মিনিটে মিনিটে সব নার্সরা তোমাকে চেক আপ করতে আসবে, তোমায় কখন কি মেডিসিন চলবে সেগুলো দিতে চলে আসবে, বেবি কতবার হিসু পটি করেছে সেগুলো জানতে চলে আসবে, প্রচুর ইনফরমেশান নেবে। পেডিয়াট্রিক ডক্টরও আসবে আলাদা, গাইনো ডক্টরও আসবে আলাদা, তোমার কি প্রবলেম হচ্ছে সেগুলো জানবে। 3 দিন পরে ড্রেসিং করবে তোমার, নতুন করে ছুটির আগেও তোমার ড্রেসিং করে ছুটি দেবে। তো এখানে সিস্টেম এত ভালো বলে বোঝানো যাবে না, তুমি ভর্তি থাকলেই বুঝতে পারবে এখানে সিস্টেমটা কেমন। এই সব ভালোর মধ্যে একটা সমস্যা ফেস করতে হয়েছিল, যেটা নার্সরা যে তোমাকে এই মিনিটে মিনিটে চেক আপ করবে, সেই চেক আপের পরেই তোমাকে ঠিক কোন সময় কোন নতুন মেডিসিন লাগছে সেটা তোমাকে একটা ছোটো চিরকুটে লিখে দিয়ে বলবে বাড়ির লোককে বলে দিন এটা নিয়ে আসতে। তো বাড়ির লোকের খুব সমস্যা হয় এটাই, যে বারবার তাকে গিয়ে গিয়ে এই ওষুধগুলো নিয়ে আসতে হয়। অনেক ওষুধ হয়তো ওই হসপিটালের নিচেই পাওয়া যায়, বা অনেক ওষুধ হয়তো গেটের বাইরে পাওয়া যায়, হসপিটালে পাওয়া যায় না। তো তখন অতটা হেঁটে গিয়ে বারবার মেডিসিন আনাটা একটা খুব প্রবলেমেটিক হয়ে ওঠে, কারণ এটা একবার আনতে হয় না, প্রায় যতদিন ভর্তি থাকবে প্রত্যেক দিনই তোমার কিছু না কিছু মেডিসিন, কিছু না কিছু জিনিস লাগে। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই যে লাগবে তা নয়, আমার ক্ষেত্রে লেগেছিল বা অনেকের ক্ষেত্রেই দেখেছিলাম লেগেছিল। তো তাই জন্য আমি কি করতাম, ফোন যেহেতু অ্যালাউ ছিল ওখানে প্রথম দিন থেকেই, ফোনে আমি সেই ছবিটা তুলে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিতাম, যে চিরকুটটা তাকে আর আলাদা করে আবার উঠে নিতে আসতে হতো না নিচ থেকে। তো ছবিটা দেখিয়ে বাইরে থেকে হোক নিচ থেকে হোক মেডিসিনটা দেখিয়ে নিয়ে আমার কাছে একবারে দিতে আসতো, তো একটুখানি হলেও তার হেল্প হতো সেটা। আচ্ছা, এবার আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো বলবো সেগুলো তোমাকে বাড়ি থেকে ক্যারি করে নিয়ে যেতে হবে ব্যাগে, বেবির জন্য আর তোমার জন্য ডেলিভারির পরে এগুলো খুব প্রয়োজন। যদি না নিয়ে যাও তাহলে প্রচণ্ড সাফার করতে হবে। যদি দিনের বেলা হয়ে থাকে তাহলে তোমার বাড়ির লোক এগুলো বাইরে থেকে ঘুরে ঘুরে কিনে নিয়ে আসতে পারবে, বাট যদি রাত্রে ডেলিভারি হয়ে থাকে আমার মতো তাহলে প্রচণ্ড হেক্টিক হয়ে যাবে, কারণ রাতে কোনো দোকান খোলা পাবে না। বেবির জন্য তোমার জন্য এই জিনিসগুলো বাড়ি থেকে যদি ক্যারি করে না নিয়ে যাও তবে পাবেন না। আর যদি পেয়েও থাকে তাহলে ওই রাস্তার নোংরা ধুলো জিনিসগুলোই তোমার বেবিকে পরাতে হবে বা তোমারও ইউজ করতে হবে, কারণ বাড়ি থেকে যদি নিয়ে যাও তাহলে ডেটল দিয়ে ধোয়া পরিষ্কার জিনিসগুলো তোমার বেবি পাবে বা তুমিও পাবে। তো বেবির জন্য অ্যাট ফার্স্ট বলছি যে কী কী তোমাদের ক্যারি করে নিয়ে যেতে হবে, যাতে তোমাদের ভুক্তভোগী না হতে হয়, দৌড়াদৌড়ি বাড়ির লোককে না করতে হয়। অ্যাট ফার্স্ট নেবে স্যানিটাইজার, কারণ বেবিকে ধরার আগে স্যানিটাইজ করা মাস্ট। দেন নেবে ফুল স্লিভসের জামা প্যান্ট, কারণ ওখানে অল টাইম সেন্ট্রাল এসি চলে, বেবিকে কভার করে রাখতে, নয়তো ডক্টর খুব বকা দেয়। এছাড়াও বেবিদের ক্যাপ আর হাত আর পায়ের কভার। এছাড়াও আছে তোমার ডাইপার, বেবিকে অল টাইম ডাইপার পরাতে হবে, কারণ ওয়াশ করার কোনো ব্যাপার ওখানে নেই। এছাড়াও বেবি ব্ল্যাঙ্কেট, একটু মোটা ব্ল্যাঙ্কেট, কারণ এসির জন্য যাতে ঠান্ডা না লাগে অল টাইম কভার করে রাখতে হবে। আর আছে বেবি ওয়াইপস, যাতে বেবি হিসু পটি করলে সেটা ক্লিন করার জন্য ইউজ করা যায়। একটা বাটি আর চামচ ছোটো সাইজের মাস্ট, আর ঝিনুকও মাস্ট, কারণ বেবি যখন হয় প্রথম যারা ফার্স্ট মাদার তাদের মিল্ক আসতে চায় না, অনেক সময় অন্য মায়েদের থেকে মিল্ক নিয়ে বেবিকে খাওয়াতে হয়, কারণ 1-2 দিন মিল্ক না খেয়ে বেবির অনেক প্রবলেম হতে পারে, তার জন্য এটা মাস্ট। আর একটা ছোট ডায়েরি পেন, কারণ তাতে অনেক কিছু নোট তো করাই যায়, আর বেবি কতবার হিসুপটি করেছে এটা লিখে রাখলে ডেট ওয়াইজ ডক্টর আর নার্সরা অনেকবার এসেই তোমাকে পার ডে জিজ্ঞেস করবে, তখন মনে থাকে না যে কতবার হিসুপটি করেছে, তার জন্য। আর এটা কেন এতটা ইম্পর্টেন্ট, কারণ এটার বেসিসেই তারা জাজ করবে যে বেবি সুস্থ আছে কি অসুস্থ আছে, তারপরে তার ট্রিটমেন্ট শুরু হবে। অ্যাট ফার্স্ট তো ডিসপোজেবল ম্যাটারনিটি প্যান্টি যেগুলো হয়, নট প্যাড, প্যান্টি, কারণ এটা খুবই তখন দরকার, প্যাডে কাজ হয় না, এটা দরকার। প্লাস এই এয়ার পিলোগুলো নিয়েও, কারণ যেহেতু তোমার অপারেশন থাকবে আর বসে ফিট করাতে খুব প্রবলেম হয়, তখন নিজের বালিশটা পেটে সাপোর্ট নিয়ে এই এয়ার পিলোটার উপরে বেবিকে ধরলে অনেকটাই সাপোর্ট পাওয়া যায়, বেবি একটু উঁচুতে থাকলে ফিট করাতেও সুবিধা হয়। আর নেক্সট, এটা আমার সবচেয়ে প্রিয় অ্যান্ড ইউজফুল জিনিস ছিল বলে আমি বেঁচে গেছিলাম, কারণ ওখানে যে টয়লেট ছিল ক্লিন ছিল ঠিকই, কিন্তু এত পেশেন্ট ইউজ করছে যেটা আমার একদম মানে আনহাইজেনিক লাগতো, তাই ওখানে বসে ইউরিন করা কোমোডে একেবারেই আমার পছন্দের ছিল না। প্লাস তোমার যখন অপারেশন হবে তোমার বসতে উঠতে অনেকটাই প্রবলেম হবে, তাই আমার এই স্ট্যান্ড অ্যান্ড পি ইউরিন এই জিনিসটাকে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, অনলাইনে তোমরা পেয়ে যাবে। এটা ডিসপোজেবলও পাওয়া যায় আর রিইউজেবলও পাওয়া যায়। তো আমার মতে রিইউজেবলটা বেশি ভালো, কারণ এটা সিলিকনের হয়, আর এটা ইউজ করার পর তুমি বারবার ওয়াশ করেও রাখতে পারো, বহুদিন যাবে।
আর ওটার দাম অনুযায়ী জিনিসটা খুবই ভালো। আর ডিসপোজেবলটাও ভালো, আর তুমি ইউজ করাটা ফেলে দিতে পারো যদি তুমি বারবার ওয়াশ করতে না চাও। আর এটাও খুব ভালো, যেটা হচ্ছে ডিসপোজেবল পেপার টয়লেট সিট কভার। এটা তুমি যখন কোমোড ইউজ করবে পটির জন্য, তখন তোমার এটা বেশি পরিষ্কার আর হাইজেনিক লাগবে, কারণ সিট কভারের কোনো সময় জল থাকে সেগুলোতে বসতে খুবই গা ঘিনঘিন করে, আনহাইজেনিকও লাগে, যেটা আমার মনে হয়। তো এটাও তুমি ইউজ করতে পারো, এগুলো ইউজ করো, ডিসপোজেবল ফেলে দেওয়া যায়। তো এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট কিছু জিনিস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মিস করে যায় অনেকেই। বাকি যেগুলো নিজেদের জন্য লাগবে, নাইটি, আরও ড্রেস আপের জিনিস, আরও যা যা, সেগুলো তোমরা জানো, সেগুলো তুমি তোমাদের মতো ব্যাগে ভরে নিতে পারো। এবার বলবো তোমাদেরকে যে খাওয়া দাওয়া কী কী তোমরা সেখান থেকে পাবে। আফটার ডেলিভারি 12 ঘন্টা পর তোমরা যে ফার্স্ট মিলটা পাবে সেটা হচ্ছে গলা ভাত, ডাল, একটা লাউয়ের তরকারি আর টক দই। তারপরের থেকে প্রত্যেক দিন সকালে ওই 5টা নাগাদ একটা প্রি ব্রেকফাস্ট দেওয়া হয়, যেমন আদা চা, একটা অ্যাপেল আর 3টে আমন্ড। এটা রোজই দেওয়া হয়, কিন্তু অ্যাপেলটা রোজ থাকে না, আর আমন্ড আর চাটা রোজই থাকে। এরপরে দেওয়া হয় যে ব্রেকফাস্টটা, সেটা 7টা থেকে 8টার মধ্যে দিয়ে দেওয়া হয়। অনেক সময় ব্রেড বাটারও দেওয়া হয়, অনেক সময় চিড়ের পোলাও আর ডিম সেদ্ধও দেওয়া হয়। তারপরে দুপুরের খাবার ওই 12:30 1টা 1:30টায় চলে আসে। ভাত, স্যালাড, ডাল থাকে 2 রকমের, আর কিছু একটা সবজি থাকে। বেশিরভাগ দিনই ভেজ হয়, কিন্তু 3-4 দিন একটু আলাদা হয়, যেরকম একদিন থাকে চিকেন, একদিন থাকে মাছ, একদিন থাকে পনির, একদিন থাকে ডিম। রাতের ডিনারও মোটামুটি 7:30 8টার মধ্যে চলে আসে। রুটি, ডাল, তরকারি প্লাস ভাতও তুমি নিতে পারো। রুটিগুলো খুব শক্ত হয় খেতে, আর আমি কিছুদিন খাওয়ার পর বাইরের খাবারই খেতাম, কারণ বাইরে থেকে মাকে রুটি তরকারি আনতে বলতাম, আর লাস্টের দিকে ওই খাবার আর খেতে পারতাম না। তো এবার বলি কিছু ডকুমেন্টসের কথা, যা যা খুব ইম্পর্টেন্ট, যেগুলো ক্যারি করবে। বেবি হওয়ার পর বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য বাবা মায়ের আধার কার্ডের অরিজিনাল প্লাস জেরক্স ক্যারি করবেই, কারণ ফর্মের সাথে, মানে বার্থ সার্টিফিকেটের ফর্মের সাথে এগুলো তোমাকে জেরক্স দিতেই হবে, প্লাস অরিজিনালটাও রেখো কাছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমরা এই যে কদিন ভর্তি থাকবে যত মেডিসিন এই হসপিটাল থেকে কিনবে, সব বিলগুলো প্লিজ ভালো করে ক্যারি করে রেখো, কারণ লাস্টের দিকে প্রচুর মেডিসিন বেঁচে যায়, যেগুলো যদি সিল না খুলে থাকো, বিল দেখালে, কাউন্টারে গিয়ে রিটার্ন করলে সেই টাকাটা তোমরা ফেরত পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ডিসচার্জ। যেদিন তোমাদের ছুটি হবে, ডিসচার্জের এরকম দুটো স্লিপ দেবে, বেবির একটা আলাদা, তোমার একটা আলাদা, দুটোই যত্ন করে রাখবে। কিভাবে তোমাদের অপারেশন হয়েছে, কি কি প্রসিডিওর হয়েছে, সব তাতে লেখা থাকে। কত কি মেডিসিন চলবে তোমরা বাড়ি যাওয়ার পর, বেবির আর তোমার, সব তাতে লেখা থাকে। কবে নেক্সট ডেট তোমার ভিজিটের, সেটাও তাতে লেখা থাকবে। তো এই ডিসচার্জ ফর্ম আর বাকি সব কিছু ঠিকভাবে যত্ন করে রাখবে। আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, এটা যেহেতু ফিমেল ওয়ার্ড, শুধুমাত্র তোমার সাথে একজন ফিমেলকেই অ্যালাউ করে 24 ঘন্টা, যে তোমার দেখাশোনা করবে। যদি কেউ তোমার সাথে না থাকতে পারে, যার বাড়িতে ফিমেল সেভাবে নেই, তারা আয়া হায়ার করতে পারো। এখানে নার্সদের যদি জিজ্ঞেস করো, তারা বলবে তাদের কোনো দায়িত্ব নেই, তারা রাখতে দেয় না। বাট এখানে তুমি বাইরে যে কোনো সিকিউরিটি গার্ড বা খোঁজ নিয়ে দেখতে পারো, যে আয়ার নাম্বার পাবে, তাদেরকে তুমি রাখতে পারো। তারা চার্জ করে হচ্ছে 12 ঘন্টার জন্য 400, 500, 600, আর যদি 24 ঘন্টা রাখো তার জন্য 800, 900, 1000, মানে রোগের উপর ডিপেন্ড করে মোটামুটি 1000 টাকার মধ্যে 24 ঘন্টা তারা চার্জ করে। আর যদি তোমাদের নাম্বার দরকার হয় কারোর আয়ার, তাহলে আমাকে এখানে কমেন্ট করো, আমি তাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। আচ্ছা, এখানে ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে 11টা, আর বিকেল 3টে থেকে 4টে। একজন করেই তুমি ঢুকতে পারবে, একসাথে সবাই ঢুকতে পারবে না। একটা গেট পাস থাকে, সেই গেট পাসটা নিয়ে একজন একজন করে অল্টারনেটে তোমরা দেখা করতে পারো। এবার বলি এত কিছুর পরে টোটাল আমার বিল কত হয়েছিল। এখানে ফার্স্ট তোমার ডিসচার্জের সময় যে বিলটা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে সিজারিয়ানের জন্য 1000 টাকা একটা চার্জ, আর পার ডে হিসাবে 35 টাকা, খাওয়া দাওয়া বেড ভাড়া নিয়ে। আমি যেহেতু এখানে 10 দিন ছিলাম, তাই 350 টাকা, মানে 1000 আর 350, 1350 টাকা লেগেছিল আমার এখানে হসপিটাল চার্জ। আর বাকি যত অপারেশনের জিনিস আর ওষুধপত্র আমার কিনতে হয়েছিল, টোটাল সব মিলিয়ে প্রায় 12,500 টাকা খরচ হয়েছিল। তো 12,500 টাকা ওষুধ, আর হসপিটাল চার্জ 1350, আর আয়াকে আমি 10 দিন যে রেখেছিলাম তার খরচা গেছিলো আমার প্রায় 6,000 টাকার মতো এখানে। তো টোটাল 20,000 টাকার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গিয়েছিলো।
আচ্ছা, এবার বলি ডিসচার্জের সময় যে তুমি হুইল চেয়ারে করে নিচের এক্সিট গেট অবধি যাবে, সেটা নেওয়ার জন্য ওখানেই বেরোনোর সময় নার্সিং স্টেশনে বলবে হুইল চেয়ার লাগবে, তোমাকে অরিজিনাল আধার কার্ড জমা দিতে হবে। হুইল চেয়ারে করে এক্সিট গেট অবধি এসে যখন হুইল চেয়ারটাকে আবার রিটার্ন দিতে যাবে, তখন অরিজিনাল আধার কার্ডটা তোমাকে আবার তারা ফেরত দেবে। এটা হচ্ছে এই হুইল চেয়ার নেওয়ার প্রসিডিওর। তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে, আশা করি প্রচণ্ডই হেল্প হবে তোমাদের, অনেক অজানা তথ্য জানা গিয়েছে। তো প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করো। আর কিছু যদি ইনফরমেশন দরকার হয় মেসেজ করো আমাকে। তো থ্যাংক ইউ। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। টাটা।